2024 সালের 6 জুলাই সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে সারা দেশে আলোচিত বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। দুই শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় তিনটি ছাত্র সংগঠন সহ সাধারণ মানুষ। সব মিলে 2024 সালের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। অ্যাডভোকেট হুমায়রা নূর, এই অভ্যুত্থান অনেকগুলো নতুন শব্দ এবং কর্মসূচি রাজনীতিতে যুক্ত করেছে, যার মধ্যে বাংলা ব্লকেট একটি। বলা হয় যে এই শব্দযুগল যখন আসলো সামনে, মানুষ খুব দ্রুত এটি গ্রহণ করলেন, এর সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে নিলেন এবং আন্দোলন খুব বেগবান হলো। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই শব্দটা তো ওভারনাইট উঠে আসে নাই। দীর্ঘ একটা সময় মানুষের যেই নিপীড়ন জুলুমের শিকার, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কোটা বিষয়ক আন্দোলন শুরু করে ছাত্ররা এই 2024 জুন মাসে, কারণ হচ্ছে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে যে এই প্রজ্ঞাপনটা স্থগিত করেছে। সেটার বিরুদ্ধে আপিল বিভাগে যখন যাওয়া হয় তখন স্ট্যাটাস কো দেয়। স্ট্যাটাস কো মানে কি? স্ট্যাটাস কো মানে হচ্ছে যেই নির্দেশনাটা দিয়েছে লোয়ার হাইকোর্ট ডিভিশন, সেইটা বহাল থাকবে। তো মানে বহাল থাকবে মানে একই অবস্থায় থাকবে। তো এই পরিস্থিতিতে যখন ছাত্রদের আন্দোলনটা জুলাইয়ের 1 তারিখ থেকে আবার বেগবান হওয়া শুরু করে, তখন সরকারের কাছে একটাই আবেদন ছিল যে এই যে 56% কোটা, এই 56% কোটা কমিয়ে আনা। কোটা বাতিল কিন্তু চায়নি, তারা চেয়েছিল কোটা কমিয়ে আনা। কেন? যাতে এই যে বৈষম্য সৃষ্টি করা, যারা যোগ্য তারা যাতে যথাযথ স্থানে জায়গা পায় সেই ব্যবস্থা করে দেয়া। একে একে করে এই আন্দোলনটা বেগবান হতে শুরু করে কখন? যখন এই ছাত্রদের ন্যায্য দাবির এগেনস্টে এই স্বৈরশাসক তাদের বুকে গুলি চালানো শুরু করে। একদিনে যেদিন আমাদের আবু সাইদ গুলিবিদ্ধ হয়, যেদিন সে মারা যায়, সে একই দিনে কিন্তু আরো 6 জন মারা যায়। তো এই ধরনের ঘটনা, আমার নিজের ভাই যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাকে নিয়ে আমার মা সারাক্ষণ প্রতিটা সময় আল্লাহ, তাকে ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিত। এবং প্রত্যেকটা মা যারা ঘরে ছিলেন তারা এই তাদের ছেলেদেরকে ছেড়ে দিয়েছে, কেউ কিন্তু আটকে রাখতে পারেনি। তো এই ধরনের পরিস্থিতি যখন যত দিন আগাচ্ছিল, আমার পরিবারের 2 জন মানুষ এই জুলাই থেকে আগস্টে, আমার দাদা এবং আমার শাশুড়ি মা 2 জন মারা গিয়েছেন। তাদের লাশটা পর্যন্ত প্রপারলি দাফন করার সুযোগ আমরা পাই নাই। এই ধরনের যে পরিস্থিতি ছিল, যেই কারফিউ ছিল, যেই গোলাগুলি ছিল, এই পরিস্থিতিতে জানাজাটা পর্যন্ত ঠিক মতো করানোর সুযোগ হয় নাই, লাশটা ঠিক মতো দাফন করা হয়েছে সুযোগ হয় নাই। যখন বাংলা ব্লকের শব্দটা আসে, তখন কিন্তু মানুষের আর চিন্তা ভাবনা করার কোনো দ্বিতীয় চিন্তা করার সুযোগ ছিল না। যে 1 দফা দাবি, সেই 1 দফা দাবিতেই সবাই এক শব্দে মাঠে নেমে এসেছে। কেন? একটা 5-6 বছরের শিশু সন্তান পর্যন্ত জানালার দিয়ে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। চমক ছিল এই শব্দ যুগলের মধ্যে, এবং যেটা মানে আপনার কথাতেও যেটি উঠে আসলো, আসলে মানুষকে খুব কানেক্ট করেছিল এই শব্দ। শহীদুল ইসলাম বাবুল, আজ বাংলা ব্লকেডের 1 বছর। রাজনীতিতে এই শব্দটা একেবারেই মানে বাংলাদেশের রাজনীতিতে নতুন, কিন্তু খুবই চমক জায়গা নিয়ে ছিল বলা হয়। আপনি 1 বছর পরে এসে আসলে কি দেখেন? না, এটা তো খুবই তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার ছিল ওই সময় বাংলা ব্লকের। নতুন শব্দ আমাদের এখানে। তার আগে আমরা হরতাল, ধর্মঘট, অবরোধ এইসব আমরা দেখেছি, শুনেছি। অর্থ যদিও প্রায় কাছাকাছি, কিন্তু এর তাৎপর্যটা ভিন্ন ছিল ওই সময়ে এবং খুবই জনপ্রিয় হয়েছিল বাংলা ব্লকের তৎকালীন সময়ে, এবং কার্যকর ভূমিকা রেখেছিল ফ্যাসিস্ট পতনের আন্দোলনের সেই সময়ে। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা অভিনব একটা নাম এবং অভিনব কর্মসূচি আমাদের এখানে, এবং কর্মসূচি খুবই কার্যকর ছিল ওই সময়ে। জি, অ্যাডভোকেট হুমায়রা নূর, জুলাই আন্দোলনে বাংলা ব্লকেডের মতো যখন এই কর্মসূচি সবগুলো রাজনৈতিক দল মানুষকে যখন এক জায়গায় যুক্ত করলো, আজকে 1 বছর পরে এসে
যখন নির্বাচন সামনে, নির্বাচন করা নাড়ছে দরজায়, সেই সময়ে কেন সবাই এত দূরে? শুনেন, এটা ঠিক, মুক্তিযুদ্ধের সময় আমরা সকল মানুষ একত্রিত হয়েছিলাম, দুই চার সামান্য কিছু আমি বলি, এবং আচ্ছা, আপনি 24-এও বলেন, আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় সকল দল, বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়েছিল। সেটা একটা গোল ছিল যে ফ্যাসিস্টের পতন। হ্যাঁ, তারপরে আমাদের মধ্যে নানান ধরনের মতভেদ হচ্ছে, মতানৈক্য হয়েছে আমাদের মধ্যে। এটা অস্বাভাবিক কোনোভাবে আমি দেখি না, কারণ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের এখন তো আর ফ্যাসিস্ট নাই। এখন ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে নতুন নতুন মতাদর্শ আছে বা ভিন্ন ভিন্ন মতাদর্শ আছে, যার যার মতাদর্শ অনুযায়ী সে কাজ করবে। তবে এর মধ্যেও জাতীয় ঐক্যের স্বার্থে কিন্তু আমরা আবারও এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা প্রমাণ করেছি যে জাতীয় স্বার্থে বা জাতীয় ঐক্যের স্বার্থে যখনই আমাদের সংকট দেখা দেবে, তখন আমরা আবার একীভূত হবো এবং একসাথে কাজ করতে পারবো। এটা আমরা প্রমাণ করি। মানে কোন প্রশ্নে আপনারা এক হতে পারবেন, মানে সেটা নিয়ে আমি আলাদা করে আপনাকে একটু জিজ্ঞেস করব। আমি একটু হুমায়রা নূরের কাছ থেকে একটু ফেরত আসি। হুমায়রা নূর, মানে একই প্রশ্ন যদি আপনাকে করি, যে 1 বছর আগে যে শব্দ যুগল মানুষকে কানেক্ট করলো, ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন আদর্শের দলগুলো সব একসঙ্গে যখন এই বাংলা ব্লকের ছাতার নিচে যুক্ত হলেন, 1 বছর পরে এসে যখন নির্বাচন সামনে, সেই সময়ে এত কেন মতানৈক্য? আপনারা একভাবে চাইছেন, অন্য দল আরেকভাবে চাইছে, আরেকজন, তারা কিন্তু সব জুলাইয়ের অংশীদার ছিল। ধন্যবাদ আপনাকে। জি, আমরা কিন্তু অস্বীকার করছি না যে ছাত্র জনতার ডাকে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলের ব্যানারে অংশগ্রহণ না হলেও তাদের একটা অংশগ্রহণ ছিল, তাদের সম্পৃক্ততা ছিল, তাদের সহযোগিতা ছিল, এবং সকলে মিলে রাজনৈতিক দল ছাড়াও আপামর জনসাধারণের অংশগ্রহণেই এই আন্দোলন সফল হয়েছে। কিন্তু আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিজমের নিপাত করা, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ গড়া। সুতরাং ওই আন্দোলনটা এখনো জারি আছে, এবং এই ক্ষেত্রে আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের স্পষ্ট কিছু দাবি আছে। সেটা হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যেই শহীদ হয়েছেন, যেই পরিবারগুলো আহত ব্যক্তিরা আছেন, তাদের একটা স্বীকৃতির জন্য জুলাই ঘোষণাপত্র আমরা চেয়েছি, যেটা আজ পর্যন্ত পাইনি। সেইটা নিয়ে আমাদেরকে শুনতে হয় যে রাজনীতিতে আবেগের জায়গা নেই, এই জুলাই ঘোষণাপত্রটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। তাহলে কি আপনি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলোকে আপনি অ্যাকনলেজ করছেন? আপনি কেন এই যে এতগুলো মানুষ মারা গেল নির্বিচারে, এই ধরনের এত দীর্ঘ সময় একটা স্বৈর শাসক বাংলাদেশের মানুষকে নিপীড়ন করেছে, সেই ইতিহাসকে মুছে দিতে চান? তো এই কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর কারণে রাজনৈতিক মতভেদ সৃষ্টি হচ্ছে। কেউ কেউ ভাবছেন হয়তো যে এই যে বাধাগুলো তারা ফেস করছেন, এগুলো তো বাধা না, এগুলো আসলে বাংলাদেশের সাংবিধানিক এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সমূলে পরিবর্তন প্রয়োজন। কেন প্রয়োজন? যাতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এই পরিবর্তনগুলো যদি আপনি না আনেন, তাহলে বারবার করে যে যার দরকার মতো সংবিধান পরিবর্তন করবে, নানান আইন প্রণয়ন করবে, এবং এরই মাধ্যমে বাংলাদেশের গণমানুষকে বোকা বানিয়ে তারা ক্ষমতা ধরে রাখবে। এই ক্ষমতার অংশ যদি কোনোদিন আমিও হতে পারি, আমিও যাতে না এই কাজ করতে পারি, সেইটাই আমাদের উদ্দেশ্য। তো ওই আলোচনার জায়গাটা এখনো আছে, আলোচনা হচ্ছে। যে কথাটা বারবার আসছে যে অনৈক্য, বাবুল ভাই বললেন যে আসলে হয়তো রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আলোচনার স্পেস আছে। দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে কিন্তু আমরা আবার সবাই এক, এই কথাটা ভুলে যাওয়া চলবে না। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনাদের একটা রাষ্ট্র সংস্কারের 31 দফা ছিল, এবং এটা দীর্ঘদিন ধরেই আপনারা এটা সামনে এনেছেন। আপনারা কি করতে চান? বিএনপি রাজনৈতিক দল হিসেবে কিভাবে রাষ্ট্রকে দেখতে চায় বা সংস্কারটা কিভাবে করতে চায়, সেটা নিয়ে বিশদে আপনারা এটা নিয়ে কাজ করেছেন। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজকে বলেছেন যে সুষ্ঠু ব্যবস্থায় নির্বাচন হচ্ছে কিনা বা সেটা পরীক্ষা করতে স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া দরকার এবং জাতীয় নির্বাচন পরে। এটি জামায়াত ইসলামের
নতুন এক ধরনের বক্তব্য আমরা আবার দেখছি নতুন করে। সেক্ষেত্রে নির্বাচন তারা পিআর পদ্ধতিতেও চাইছে, যেটা বিএনপি অপোজ করেছে, বিএনপি চায় না। কি দেখেন আসলে নির্বাচন সামনে রেখে? এটা তো পিআর পদ্ধতির বিষয়ে ব্যাখ্যা করা, এটা তো সময়ের ব্যাপার। আমি বলতে পারবো এখানে, আপনি যদি সময় দেন। কারণ জামাত ইসলাম তো ভিন্ন রাজনৈতিক দল, তাদের আদর্শ ভিন্ন, তাদের দর্শন ভিন্ন, তাদের গোল ভিন্ন, তারা তাদের মতো করে চাইবে। আমরা আমাদের মতো করে, আমরা নতুন করে কিছু বলিনি। আমরা কিন্তু যা বলবার এই 22 সাল থেকে আমরা বলছি, তারও আগে 16 সাল থেকে আমরা বলছি। জামাত ইসলাম এখন বলছে তাদের নিত্য নতুন দাবি, স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতি, নানান ধরনের দাবি তাদের এখন আছে। সেটা থাকতেই পারে, আমরা সেটাকে দোষারোপ করছি না, কিন্তু রাষ্ট্র বা সংস্কার কমিশন যারা আছে তাদের তো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে বিষয়গুলো, আমরা এই বিষয়গুলো 2022 সালে পরিষ্কার করে 31 দফার মধ্যে আমরা কি কি সংস্কার করব, তখন জামাত ইসলামও বলে নাই, সংস্কার কমিশনও হয় নাই, কেউই বলেনি, এবং সেগুলো আমরা ব্র্যান্ডিং করেছি। ইতিমধ্যেই সংস্কার কমিশনের সাথে আমাদের অনেক বিষয় আলাপ হয়েছে, এবং অধিকাংশ বিষয়ে আমরা একমত হয়েছি। অধিকাংশ বিষয়ে পিআরের যে বিষয়টা বললেন, পিআরটা এগুলো একটা গবেষণার ব্যাপার আছে। পিআর আমাদের অঞ্চলে খুব কম আছে, নেপালে এক পিআরের ব্যবস্থা হয়েছিল। আপনি জেনে অবাক হবেন যে সেখানে 9 বছরে 8 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। এখানে আপনি পিআর একটা শুধু আমি বলি, অনেকগুলো ব্যাপার আছে পিআরের। যদি আপনি ব্যবস্থা রাখেন, আওয়ামী লীগ দলীয় ভাবেও যদি নির্বাচন না করতে পারে, তারা 300টার সিটে 300 জন স্বতন্ত্র প্রার্থী দিয়ে কোনোভাবে যদি তারা মেসেজ দিয়ে দিতে পারে যে তারা আওয়ামী লীগের প্রার্থী, তাহলে দেখবেন ন্যূনতম হলে তারা 20% ভোট পেয়ে যাবে। বাংলাদেশে তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে মানুষ আছে তাদেরকে আপনি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না। ঠিক আছে, বাবু ভাইয়ের সাথে আমি এই ব্যাপারে একটু দ্বিমত করব। না, কিন্তু 20% ভোট যদি আওয়ামী লীগ এইভাবে পেয়ে যায়, এইভাবে পেয়ে গেলে তো 60টি আসন পেয়ে যাবে। বাবু ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি একটু দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ 24 দেখেছে, বাংলাদেশের মানুষ 24 দেখেছে। এতগুলো ছেলে, নিরপরাধ ছেলে, চা দোকানদার, ছোট শিশুকে হত্যা হতে দেখেছে। 20% আপনি যেটা বললেন আওয়ামী লীগের সমর্থন, আচ্ছা, যদি 10% পায়, যদি 10% পায় বা 5% পায়, তাহলে তো তারা তাদের অংশগ্রহণ থেকে যাবে। জি, না না, আমি সেটাই বলছি যে আমি শহীদুল ইসলাম বাবুকে একটু শেষ করতে দেই, তারপরে দেখেছে তারা আর আওয়ামী লীগকে, কোনো বিবেকবান মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। জি, ভোট দেয়া তো অনেক বড় কথা। শহীদুল ইসলাম বাবুল, আপনি একটু শেষ করবেন। আচ্ছা, আমার ভিতরে ইন্টারফেয়ার করলে কথা বলা যাবে না। আমি যেটা বলছি, বাংলাদেশে বিভিন্ন সময়ে পরীক্ষা হয়েছে আওয়ামী লীগ কখন কত পার্সেন্ট আওয়ামী লীগের ফেরেস্তা আর খারাপ এই টার্মে এসে হয়েছে। নট দ্যাট, আওয়ামী লীগ আগে থেকেই বাকশাল সৃষ্টি করছে, দুর্ভিক্ষ সৃষ্টি করছে, অনেক ঘটনা। বাংলাদেশে এখনো আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল, এটা বংশ তার নিরিখে আপনাকে আসতে হবে। আমরা ফরিদপুরের মানুষ, আমরা জানি যে আওয়ামী লীগ কিভাবে রক্তের উত্তরাধিকার বহন করে। তারা এখনো মনে করে যে তাদের আপা কোনো অন্যায় করে নাই। তারা এখনো মনে করে এই যে শিশু মারা হয়েছে, পুলিশ মারা হয়েছে, হ্যান মারা হয়েছে, এগুলো বিএনপি আর জামাতের ষড়যন্ত্র। আপনি মানুষের কাছে গিয়ে, এবং সংখ্যা কমেছে, এটা নিশ্চিতভাবেই কমেছে, অনেক কমেছে, তারপরও অসংখ্য একটা বিরাট অংশ যারা আওয়ামী লীগকে ওন করে, এখনো ওন করে, এবং তাদের মধ্যে বিরাট হাহাকার যে আপা আবার আসবে বোধহয়, তারা দুঃস্বপ্ন দেখে। এখন এটা আপনি অস্বীকার করতে পারবেন, বা এদেরকে আপনি দাবায় রাখতে পারবেন, এটাও ঠিক। এবার এদেরকে আপনি ইগনোরও করতে পারবেন, বা এদের উপর যাই কিছু করেন, রাতারাতি তারা বিএনপি হয়ে যাবে না, রাতারাতি তারা জামাত হয়ে যাবে না। তবে আওয়ামী লীগের মধ্যে এক বিবেকবান মানুষ যারা ছিলেন, নিশ্চয়ই তারা তাদেরকে ভোট দিবেন না। তাদের সেই ভোটের অনুপাত 42% নিশ্চয়ই থাকবে না, 30% হয়তো থাকবে না, 20% যদি না থাকে, আর এবার 10% যে 10% হলেও 30টা সিট, ঠিক। আমি বলছি তো এইটা আপনারা যে আওয়ামী লীগকে ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে এস্টাবলিশ করতে চান, বুঝে বা না বুঝে, এটা আপনারা চিন্তা করে দেখেছেন? আর বাংলাদেশের মানুষ পিআর বুঝে? গ্রামে গঞ্জে আমরা তো এখনো গ্রামের মধ্যে থেকে ঘুরে আসলাম সারাদিন ব্যাপী, তাদেরকে বললাম পিআর এই দিচ্ছেন, পরিস্থিতিটা এমন যে আমি বলছি না, আমার কথা শুনে, আমি বলছি না পিআর কখনোই বাংলাদেশ হবে না। এর জন্য বাংলাদেশের মানুষকে প্রস্তুত করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে একটা ব্র্যান্ডিং করতে হবে। অনেকগুলো সংস্কার বাংলাদেশে হয়ে গেছে,
2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য, উচ্চ পরিষদ নিম্ন পরিষদে আমরা ডেপুটি স্পিকার ভাগ করে দিছি, হ্যাঁ, তারপরে আপনার 70 অনুচ্ছেদ উন্মুক্ত করে দিছি, নারী আসন আমরা 100 একমত হয়েছি, উচ্চ কক্ষে আমরা একমত হয়েছি, অসংখ্য বিষয়। তারপরে দুদকের সংস্কারে আমরা একমত হয়েছি, জুডিশিয়াল কমিশনের সংস্কারে আমরা একমত হয়েছি, অনেকগুলো একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার আমাদের মূল এজেন্ডা যেটা, সেটা আমরা পার্মানেন্টের সংবিধানকে আমরা না, অনেকগুলো অ্যাচিভমেন্টও আছে। আমার আর 1 মিনিটের মতো সময় আছে। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে যেতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আলোচনাটা শুরু করেছিলাম আসলে বাংলা ব্লকেট দিয়ে, কিন্তু পিআরে গিয়ে শেষ হলো। 1 মিনিটের মধ্যে যদি আপনি এটি একটু বলেন, কারণ 50% ভোট যদি এদেশে কোনো দল না পায়, রাজনৈতিক দল, তাহলে তো এমন একটা সরকার হবে যেটা আসলে যেটা নেপালে দেখতে হয়েছে। আমি আসলে যদি আমাকে বলতে বলেন, বেসিক্যালি বাবুল ভাই জেনে থাকবেন, আমরা তো জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে লোয়ার হাউস আগে যেভাবে যে পদ্ধতিতে নির্বাচন হতো, লোয়ার হাউসের নির্বাচন পদ্ধতি সেম থাকবে এবং আসন্ন সেইভাবে বন্টন হবে। শুধু উচ্চ কক্ষে আমরা পিআর পদ্ধতিতে চাচ্ছি। এখন উচ্চ কক্ষে যেটা নিয়ে আসলে ডিবেটটা এখনো কন্টিনিউইং, সেটা হচ্ছে উচ্চ কক্ষে যে পিআর পদ্ধতি চালু আছে সেইটা উচ্চকক্ষে যে পিআর পদ্ধতি চালু হওয়ার প্রস্তাবনা আছে, যেটা নিয়ে অনেকটাই সবাই একমত, সেইটা কিভাবে বন্টন হবে সেইটা নিয়ে আসলে ডিবেটটা কন্টিনিউইং। সো যেই কথাগুলো বারবার আসছে যে কোন প্রতিনিধি সরকারে আসবে বা কে কিভাবে পার্সেন্টেজ অনুযায়ী মানে উনি তো আসলে ওনারটা বলতে পারে, জামাতেরটা বলবে। জি, আমরা আমাদের উনি প্রশ্নটা করেছে, আমি শেষ করি, 1 মিনিটও সময় নাই। মানে যেই জিনিসটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমার শহীদ, আমরা তো ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমাদের আমরা যে দায় থেকে এসেছি সেটা হচ্ছে শহীদ ভাই এবং আহত ভাইদের যেই ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি এবং দেশের থেকে পার্মানেন্টলি এই স্বৈর শাসনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমূলে পরিবর্তন করা। এটা সবার দাবি। মানে আমার মনে হয় যে এই আলোচনাটা আমরা কন্টিনিউ করতে পারলে আর একটু পরিষ্কার হতো দর্শকদের কাছে। আমরা এমন জায়গায় আসলে থামছি যেটা মানে মিসলিডও করতে পারে। মানে আমার মনে হয় যে আরেকটা দিন যদি আমরা একটু সময় পাই, একটু সময় নিয়ে আমরা এই পিআর বিষয়টা একটু আলোচনা করলে, মানুষের আগ্রহ আছে, মানুষ জানতেও চায়, আমি নিজেও জানতে চাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।